জানো মা, রাকা দিদির জন্য ওর বাবা দিল্লি থেকে কথা বলা একটা পুতুল এনেছে। খুব সুন্দর জানো। ধরবে না সোনা, ওটা রাকা দিদিমণির। কেন মা? আমি একটু নিয়ে দেখলে কি হবে? ভাঙবো না মা, সত্যি বলছি। চুপ করে থাকে মালতী। ছোট্ট মেয়ে পুণ্যির প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মালতীর চোখে ভেসে ওঠে 5 বছর আগে তার স্বপ্নে সাজানো সংসার। সুবীর আর মালতী বিয়ে হওয়ার পর কত কষ্ট করে গ্রামে একটা ছোট জায়গা কিনে তাদের ঘর বানিয়েছিল। সুবীরের হাতের কাজের দক্ষতা ছিল বেশ। পাশের গ্রামের কারখানায় কাজ করত। কিছুদিন পর ওদের জীবনে এলো লক্ষ্মীমন্ত একটি মেয়ে। নাম রাখলো পুণ্যি। ভালোই কেটে যাচ্ছিল ওদের দিনগুলো। এর মধ্যেই একদিন সুবীরের ডাক এলো শহরের কারখানায় কাজ করার। মালতীর তো খুশির সীমানা নেই। ওর যে বহুদিনের শখ শহর দেখার। সুবীর বলেছিল শহরে গিয়ে কাজকর্ম বুঝে নিয়ে থাকার ব্যবস্থা করে সে নিয়ে যাবে মালতী আর মেয়েকে। অন্য এক জগৎ বানাবে, যার কেন্দ্রবিন্দু হবে পুণ্যি। গ্রামের সবাই বলেছিল ভাগ্যি করে এমন একখানা মেয়ে পেয়েছিস মালতী। তবে এই কথাটার অস্তিত্ব বেশি দিন টেকেনি। 6-8 মাস করে একটা বছর কেটে গেল। সুবীর আর আসেনি। কিছুদিনের মধ্যেই শহর থেকে এসে একজন খবর দিল সুবীর আর নেই। কারণ জানতে চাইলে সে বলে মালিকের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে এই তো হবে। ধীরে ধীরে মালতী আর পুণ্যি গ্রামের বোঝা হয়ে উঠল। যারা পুণ্যিকে লক্ষ্মী ভাবত তাদের কাছেই আসে অলক্ষ্মী হয়ে গেল। এমনকি মালতী নিজের মামার কাছেও। এই মামা ছাড়া নিজের বলতে তার আর কেউ ছিল না। শেষে মালতী গ্রাম ছাড়তে বাধ্য হলো। অচেনা অজানা শহরে এসে উঠল। বিশাল বিশাল ঘর বাড়ি, লোকজন, সব যেন স্বপ্নের মতন লাগলো মালতীর। মালতী তো এই সুবীরবিহীন স্বপ্ন চায়নি। সুবীরের দিয়ে যাওয়ার ঠিকানায় সুবীরের কারখানায় গিয়ে দেখা হলো ইকবালের সাথে। ইকবাল সুবীরের ভালো বন্ধু ছিল। ইকবালের কাছেই মালতী জানতে পারলো সুবীরের উন্নতি দেখে কিছু শ্রমিকের চক্রান্তে অনিচ্ছাকৃত ভাবেই সুবীর মালিকের বিরুদ্ধে দলে যোগ দেয় এবং তাদের চক্রান্তে সুবীরের প্রাণ যায়। এত বড় শহরে মেয়েকে নিয়ে কোথায় যাবে সে? অসহায় হয়ে একটা কাজ চায় মালতী। ইকবালের দয়াতেই মালতী রাকাদের ঘরে কাজ পায়। দৈনন্দিনের সব কাজের সাথে সাথে রাখার দেখভাল করতে হয়। হয়তো পুণ্যির থেকেও বেশি রাখার যত্ন নেয় মালতী। মেয়ে তো তার, না হোক গর্ভধারিণী, কিন্তু রাখার শিক্ষিত বাবা মা পুণ্যিকে কন্যা স্নেহে দেখে না কেন? বুঝতে পারে না গ্রামের অশিক্ষিত মালতী। এসব ভাবতে ভাবতে মালতী দেখে ছোট্ট পুণ্যি কখন তার কোলের কাছে ঘুমিয়ে গেছে। বিরাট বড় ফ্ল্যাটটার একদম কোণের ছোট্ট ঘরটায় চাঁদের আলো এসে পড়ছে পুণ্যির রুগ্ন শরীরটায়। নিরীহ মুখটার দিকে তাকিয়ে মালতী কেঁদে ওঠে। তুই আমার লক্ষ্মী রে মা, অলক্ষ্মী না। তোর বাবা থাকলে তোকেও আজ কত খেলনা এনে দিত দেখতিস। তোর তো কোনো দোষ নেই রে। পুণ্যিকে আঁকড়ে ধরে মালতী প্রতিজ্ঞা করে শত কষ্ট করে হলেও সে পুণ্যিকে লেখাপড়া শেখাবে, বড় করে তুলবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখাবে, যাতে গ্রামে গ্রামে আর পুণ্যিদের অলক্ষ্মী নাম না শুনতে হয়। তবে মালতীর এই স্বপ্নগুলো সত্যি হবে কিনা তা হয়তো একমাত্র পুণ্যির নিয়তিই জানে। ঘরে এসে ইউনিফর্মটা ছেড়ে মুখ হাত ধুয়ে সামনের ইউক্যালিপটাসে সাজানো বারান্দাটার চেয়ারে বসলো পুণ্যি। কি খাবি, চা নাকি চানাচুর? আজ দুটোই দাও মা, আর তুমি এসে বসো আমার পাশে। আজ পুণ্যি কেসটা জিতেছে। কতদিন ধরে লড়াই করে শেষে একটু স্বস্তিতে বসলো। পুণ্যি এখন বেশ নামি অ্যাডভোকেট। কত লোক এসে অপেক্ষা করে ওর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। কাজের চাপে সময় দিতে পারে না। নে তাড়াতাড়ি খেয়ে নে। মালতী টেবিলে চা আর চানাচুরের প্লেটটা রেখে বলল, তুমি বসো এখানে চুপ করে। চুপ করে বসার আর উপায় নেই। রাতে কি জল খেয়ে ঘুমোবি নাকি? তোমাকে চিন্তা করতে হবে না, আজ আমি রান্না করব, হয়েছে? মালতী অবাক হয়ে বসে পড়ল। বলে কি মেয়ে? মালতীর হাতটা ধরে পুণ্যি বলল, জানো মা, আজকেও কেসটা জিতলাম। মালতী দু চোখ ভরে মেয়েকে দেখতে থাকে আর ভাবে সেই ছোট্ট পুণ্যি আজ কত বড় হয়ে গেছে। অজান্তেই দু চোখ জলে ভরে ওঠে। সম্বিত ফেরে পুণ্যির ডাকে, কি হলো বলতো? এই জন্য ভালো লাগে না। কোথায় ভাবলাম মা মেয়ে একটু বসে কথা বলবো, আর তুমি এইসব শুরু করে দিলে। মেয়েকে বুকে নিয়ে মালতী বলল, চল কাছে পিঠে কোথাও দুদিন ঘুরে আসি। পুণ্যি এক লাফে উঠে বসলো। অনেকবার বলেছে ও মালতীকে ঘুরতে যাওয়ার কথা। মালতী রাজি হয়নি।
আজ হঠাৎ মালতীর মুখে ঘুরতে যাওয়ার কথা শুনে পুনির খুশির শেষ নেই। কাছে পিঠে কেন, যেতে হলে পুরী যাই চলো। ভোরবেলায় পুন্নি আর মালতী পুরীর সমুদ্র সৈকতে এসে বসলো। ওদের জীবনের সমস্ত দুঃখ যেন জোয়ারগুলো এসে ভাটায় মিশিয়ে দিচ্ছিল। প্রথম সূর্যকিরণে মালতীর পুন্নিকে উজ্জ্বল লাগছিল, ঠিক ওর নিয়তির মতন।